তখনও দিনের আলো সম্পূর্ণরূপে ফোটেনি, সবে ভোর 5টা বাজে। প্রতিদিন আমি মর্নিং ওয়াকে যাই, সেই কারণে সকাল সকাল উঠে ঘরের সামনে এসে দাঁড়িয়েছি। দেখি পাড়ার লোকজন সবাই ছোটাছুটি করছে। কিছু একটা অঘটন ঘটেছে এটা নিশ্চিত। আমি পাড়ার একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, এই বুড়ো, কি হয়েছে রে, সবাই ছোটাছুটি করছে কেন? আরে সে কি, তুই শুনিসনি? আমাদের পাড়ার কালুর বাবা তো মারা গেছে। সে কি, কি করে, কখন? অত খবর জানি না ভাই, শুনলাম পুকুরের জলে নাকি বডি ভাসছে। আমি দেখতে যাচ্ছি, গেলে চল। আচ্ছা চল চল, আমিও যাই, চল। আজকের এই গল্পটা শুধুমাত্র একটা গল্প নয়, সম্পূর্ণ সত্য একটা ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল বর্ধমানের শহরাঞ্চলে। পুকুর পাড়ে যে দেখি লোকজনের ভিড় জমেছে। পুকুরের জলে ভাসছে একটা লাশ। মুখ দেখা যাচ্ছে না ঠিকই, তবে পরনের পোশাকটা দেখে অনুমান করা যাচ্ছে ওটা কালুর বাবাই হবে। কালুর বাবা লোকটা খুব একটা ভালো ছিল না। ওই নাম মাত্র কিছু কাজকর্ম করত, আর দিন রাত এই পুকুর পাড়েই খেজুর গাছের গোড়ায় বসে মদ খেত। সারাক্ষণই মদের নেশায় ডুবে থাকত, আর ঘরে যেয়ে বউ মেয়েকে পেটাত, যে কারণে তার পরিবারের লোক তাকে খুব একটা ভালোবাসত না। কিরে বুড়ো, কালু বা কালুর পরিবারের লোককে তো দেখছি না এখানে। ওরা এই ঘটনা জানে না নাকি? আরে জানে জানে, সব জানে, কিন্তু ওরা আসেনি। কালুর বাবা ওর মাকে এত অত্যাচার করেছে যে ওর মায়ের ওর বাবার প্রতি একটুও দয়া মায়া নেই রে। সে তো বলছে নাকি মরেছে, বেশ হয়েছে, বেঁচে গেছি আমরা। কালু পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। কেউ কি ওনাকে মেরে ফেললো নাকি বলতো? ধুর, আরে না, কে মারবে ওনাকে? হ্যাঁ, মদ খেতে খেতে হয়তো জলে পড়ে গেছিল আর জল থেকে উঠতে পারেনি, ব্যাস। কিছুক্ষণ পর পুলিশ এলো। লাশ তোলার পর দেখা গেল সবাই যা সন্দেহ করেছে সেটাই ঠিক, ওটা কালুর বাবা। পুলিশ সেই লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে গেল এবং দুপুরবেলা সেই লাশ নিয়ে এসে শ্মশান ঘাটে তাকে দাহ করা হলো। সাধারণত পরিবারের কেউ মারা গেলে সেই পরিবারে শোকের ছায়া নেমে আসে, কিন্তু কালুর বাবার মৃত্যুতে কালুর পরিবারে কেউই চোখের জল ফেলেনি। সবাই যেন নিত্যদিনের একটা জ্বালা যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়েছে। কিন্তু সত্যি কি তারা মুক্তি পেয়েছে? একেবারেই না। কালুর বাবার মৃত্যুর পর শুরু হলো নতুন অত্যাচার, অশুভ আত্মার অত্যাচার, গভীর রাতের অত্যাচার। কালুর বাবার মৃত্যুর পর থেকে প্রতি রাতেই কেউ একজন পুকুরের পাড় থেকে হেঁটে হেঁটে কালুদের বাড়িতে যেত। এলাকার অনেকেই এই দৃশ্য দেখেছে। শেফালি, শেফালি, দরজা খোল, দরজা খোল শেফালি, দরজা খোল।
মিনু, এই মিনু, মিনু দরজা খোল, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো, দরজা খোল। মা, মা, আমার ভয় করছে মা, মা। কালুর বাবা এসেছে। রাত ঠিক 12টা বাজে। মৃত্যুর আগেও মদ খেয়ে ঠিক এত রাতেই বাড়িতে আসতো। এইভাবেই ডাকাডাকি করত, দরজা ধাক্কাতো, আর দরজা খোলার পরে বউ ও মেয়েকে মারধর করত। মৃত্যুর পরেও তার স্বভাব সে পাল্টালো না, বরং আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এখন তো আর সে মানুষ নয়, আত্মা, ভয়ঙ্কর আত্মা। চলে যাও, তো তুমি চলে যাও, দরজা খুলবো না, চলে যাও। কি খুলবি না? দরজা খুলবি না? দাঁড়া। ও মা গো, ও মা গো, ও বাবা, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। জানালার কাঁচটা ভেঙে দেয়। ঘরের ভিতর থেকে মিনু আর তার মা দেখতে পায় তার বাবার আত্মা জানালার বাইরে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্য এতটাই ভয়ঙ্কর যে তারা সেই দিকে তাকিয়ে থাকতে পারছে না। ঘরের এক কোণে যে বসে থাকে মিনু আর তার মা, আর ভয় পেতে থাকে। দাদা, এই দাদা, দাদা। মিনুর দাদা মানে কালু থাকে বাড়ির পিছন দিকের ঘরে। ঘরের ভিতর দিয়ে সেই ঘরে যাওয়া যায় না। মিনু চিৎকার করে ডাকছিল, কিন্তু কালু শুনতে পায়নি, হয়তো ঘুমে বিভোর হয়েছিল। প্রায় 3 ঘন্টা কালুর বাবা সেখানে ছিল। ভোর 3টে নাগাদ সেই আত্মা সেখান থেকে চলে যায়। সকাল হতেই কালুর মা বোন কালুকে সব ঘটনা বলে। ভয়ে তারা দুজন কান্নাকাটি করতে থাকে। কালু পাড়ার লোকজনের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকে। কিভাবে এই আত্মার হাত থেকে মুক্তি পাওয়া যায় সেই উপায় খুঁজতে থাকে। দেখো বাবা, যতদিন শ্রাদ্ধ শান্তি না হয় ততদিন এমন চলতেই থাকবে। অপঘাতে মরা মুক্তি পায়নি, শ্রাদ্ধ হলে মনে হয় ঠিক হয়ে যাবে। তারপরেও যদি ঠিক না হয় তাহলে বাড়িটা একটু বন্ধন করে নিও। আমার একজন তান্ত্রিকের সাথে পরিচয় আছে, আমি না হয় তাকে সব বলে দেব। এখন একটা কাজ করতে পারো, শ্রাদ্ধ যতদিন না হচ্ছে ততদিন তুমি প্রতি রাতে ঘরের সামনে একটু আগুন জ্বালিয়ে রাখো। আগুনের ভয়ে হয়তো সে নাও আসতে পারে। কালু পাড়ার লোকের কথা শুনে এবার তাই করলো। রাত 10টার পর থেকে ভোর 5টা পর্যন্ত সে ঘরের সামনে আগুন জ্বালিয়ে রাখত, এবং সে নিজে তার মা বোনের সাথে এক ঘরেই থাকত। আগুনের ভয়ে হয়তো সেই আত্মা আর আসতে পারেনি। কয়েকদিন পর যখন তার বাবার শ্রাদ্ধ কমপ্লিট হয়ে যায়, তারা আর রাত্রে আগুন জ্বালাতো না। কয়েকটা রাত কোনো কিছু না ঘটলেও
এক রাত্রে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। এই মিনু, মিনু, শেফালি, কালু, দরজা খোল। আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা, দরজা খোল। আমি তোদের শান্তিতে থাকতে দেব না, দরজা খোল। এইভাবে সে প্রায় সারা রাত তাণ্ডব চালায়। সকাল হতেই কালু ছুটে যায় পাড়ার সে দাদুর কাছে। ঠিক আছে, আর অপেক্ষা করার দরকার নেই, তুমি চলে যাও তান্ত্রিকের বাড়ি। আমি সব কিছু তাকে বলে রেখেছি, তুমি গেলেই সে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের পাড়ার অবিনাশ বাবু আমাকে সব ঘটনাই বলেছে। তুমি নিশ্চিন্তে থাকো, এই সমস্যা থেকে আমি তোমাদের মুক্ত করব। তবে এই কাজ এতটাও সহজ হবে না, বড্ড কঠিন। একটু ভুল হলেই বড় সর্বনাশ হবে। আমি ঠিক রাত 11টা নাগাদ তোমাদের বাড়িতে আসব। রাত ঠিক 12টায় এই কাজ করতে হবে। কিছু জিনিসপত্র কিনতে হবে, আমি তোমাকে ফর্দ করে দিচ্ছি। তুমি সেই জিনিসগুলো কিনে নিও, আর পাড়ার কয়েকজনকে সেই সময় উপস্থিত থাকতে বলবে, কেমন? তান্ত্রিকের সাথে কথা বলে ফর্দ নিয়ে কালো চলে আসে। সব জিনিসপত্র কিনে সে অপেক্ষা করতে থাকে রাতের জন্য। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। রাত ঠিক 11টা নাগাদ সে তান্ত্রিক তার বাড়িতে আসে। আগুন জ্বালিয়ে কঙ্কালের মাথা, হাড় এসব নিয়ে সে মন্ত্র পড়তে থাকে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। মা মা মা, ওম জয় মা মা, ওম হ্রিং ক্রিং ফট স্বাহা, ওম ওম হ্রিং হ্রিং ফ্যাং ক্রিং দক্ষিণে কালিকে ওম স্বাহা, ওম ক্রিং কালিকে স্বাহা। রাত যখন ঠিক 12টা বাজতে 10 মিনিট, তান্ত্রিক বলল বাড়ির চারপাশে 4টে গজাল পুঁতে দিতে। এই গজালগুলো সে মন্ত্র পড়ে রেখেছে। বুড়ো এই দায়িত্বটা নিল। এই আমি 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 পুঁতে দিচ্ছি, দাও। ওম হ্রিং ক্রিং মঙ্গলা কালী জয় মা। বাড়ির এক এক দিকে গজাল পোতা হচ্ছে, আর তান্ত্রিক পাশে দাঁড়িয়ে মন্ত্র পড়ছে। এইভাবে বাড়ির 3 দিকে গজাল পোতা হলো, কোনো সমস্যা হলো না। কিন্তু 4 নম্বর দিকে যখন গজাল পড়তে গেল, দেখা গেল দূরে কেউ দাঁড়িয়ে আছে। পুঁতে দে গজালটা, বোধ। ভয় নেই রে, আমি আছি, বোধ গজালটা। ওম হ্রিং ক্রিং মঙ্গলা কালী জয় মা। পড়বি না, পড়বি না, ওটা পড়বি না।
ভয়ে বুড়োর হাত পা কাঁপছে, সে কিছুই করতে পারছে না। এদিকে সেই আত্মা এগিয়ে আসছে তাদের দিকে। ভূত ভূত ভূত, না হলে ও আমাদের ক্ষতি করবে, তাড়াতাড়ি ভূত। পড়বি না বলছি, পড়বি না, আমি কিন্তু তোকে ছাড়বো না। পড়বি না ওটা। ভূত রে বাপ, তাড়াতাড়ি পুঁতে দে, পুঁতে দে। জয় মা, মা কালী আছে। এইবার পুরো গজালটা পুঁতে দিল। গজাল পোতার সাথে সাথেই সেই আত্মা চিৎকার করে উঠল। আত্মার চিৎকার শুনে বুড়ো ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এই ঘটনার পর বুড়োর প্রচন্ড জ্বর এসেছিল। তান্ত্রিকের ঝাড়ফুঁকে অবশ্য সেই জ্বর কমেও গেছিল এবং কালুর পরিবার মুক্তি পেয়েছিল সেই অশুভ আত্মার অত্যাচারের হাত থেকে। নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের যে গল্পটা দেখলেন এটা কিন্তু শুধুমাত্র একটা গল্প নয়, এটা সত্য ঘটনা, যেটা বর্ধমান শহরাঞ্চলে ঘটেছিল। বেশ কয়েক বছর আগের ঘটনা, যেটা আমার নিজের জানা ঘটনা। আর এটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানান। তার সাথে সাথে আজকের এই গল্পে একটা প্রশ্ন থাকছে। সে প্রশ্নটা হলো, কালু কার সাহায্যে তান্ত্রিকের কাছে গিয়েছিল? কালু কার সাহায্যে তান্ত্রিকের কাছে গিয়েছিল? প্রশ্নের উত্তরটি লিখে পাঠান কমেন্টের মাধ্যমে। প্রশ্নের উত্তরের সাথে লিখবেন আপনার নাম এবং স্থান। তার সাথে সাথে গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে জানাবেন। আর আগের সপ্তাহের গল্পে যারা যারা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাদের মধ্যে বেশ কয়েকটা নাম আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলছি। সেই নামগুলো হলো, মধ্যমগ্রাম থেকে বাবলু মণ্ডল, দুর্গাপুর থেকে প্রবীর বাউরি, ক্যানিং কুমারখালী থেকে শ্যামল, বর্ধমান থেকে শুভম আচারিয়া, নদিয়া থেকে কুমার দেবনাথ, বাঁকুড়া থেকে সৌসম্য দে, হলদিয়া থেকে সোহম মণ্ডল, গাজল থেকে রবিন হাসদা, নদিয়া থেকে পাপিয়া সাউ, বাংলাদেশ থেকে আহমেদ আরিফ, সুন্দরবন থেকে বিক্রম, পশ্চিম মেদিনীপুর থেকে চিন্ময় ব্যানার্জি, ইছাপুর থেকে শুভদীপ দাস, বাংলাদেশ থেকে দীপা বিশ্বাস, বাংলাদেশ থেকে দেবার্পণ অধিকারী, কল্যাণী থেকে সুপ্রিয়া, জৌগ্রাম থেকে শর্মিলা, রামপুরহাট থেকে তুফান রয়, আসাম থেকে রাজেশ রাজবংশী, আর বাংলাদেশ থেকে স্বাতী সরকার। এছাড়াও যে সকল দর্শক বন্ধু রয়েছেন যাদের নাম বলতে পারলাম না, অসংখ্য কমেন্ট এসছে, সবার নাম তো বলা সম্ভব না, সেটা আপনারাও জানেন। অতি অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি। প্রত্যেকে গল্প দেখুন, কমেন্ট করতে থাকুন, কোনো না কোনো গল্পে আপনার নাম যাদের বাদ যাচ্ছে আপনার নামও অতি অবশ্যই পড়ব। দেখতে থাকুন ফান্টাস বাংলা ভৌতিক ইউটিউব চ্যানেল, সঙ্গে থাকুন। পরবর্তী যে গল্পটা আসছে সেটাও একটু ভয়ঙ্কর গল্প, খুব তাড়াতাড়ি আপলোড হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের গল্পে। নমস্কার, ধন্যবাদ।